ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফিলোসফি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাষ্ট্রদর্শন বা রাজনৈতিক দর্শন, ইংলিশে যাকে পলিটিক্যাল ফিলোসফি বলা হয়। রাষ্ট্রদর্শন বা রাজনৈতিক দর্শন হলো দর্শনের প্রধান শাখাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা। কারণ যেহেতু দর্শন জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা করে, তাই জীবনের রাজনৈতিক ক্ষেত্রটাও দর্শনের আলোচনার মধ্যেই পড়ে যায়। এই যে বললাম দর্শন জগৎ ও জীবন সম্বন্ধে সামগ্রিক আলোচনা করে, এই সামগ্রিক আলোচনা বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে একটা আলোচনা, মানুষের সঙ্গে জগতের সম্পর্ক বিষয়ে একটা আলোচনা, মানুষের বিশ্বাস, মানুষের রাজনৈতিক দিক, মানুষের নৈতিক দিক ইত্যাদি আরও বিষয় সম্বন্ধে একটা সম্পূর্ণ আলোচনাকে বোঝায়। যেহেতু গোটা বিশ্ব নিয়ে দর্শন আলোচনা করে, তাই দর্শনের মতো সর্বব্যাপক শাস্ত্রের বিষয়বস্তুর মধ্যে রাষ্ট্রদর্শন অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে পড়ে। যে শাস্ত্র রাষ্ট্র সম্পর্কে দর্শনসম্মত আলোচনা করে, অর্থাৎ রাজনৈতিক ঘটনার যৌক্তিক যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে ও মূল্যায়ন করে, সেই শাস্ত্রকে রাষ্ট্রীয় দর্শন বা রাজনৈতিক দর্শন বলে। এবার যেহেতু রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করছি, এই জন্য রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হলো বা রাষ্ট্র কোথা থেকে এলো সেই সম্পর্কে কিছু আলোচনা করি। মানুষ যেহেতু একা একা থাকতে পারে না, তাই সুন্দর পরিপূর্ণ জীবনের প্রয়োজনে গড়ে উঠেছিল পরিবার। তারপর সেই পরিবার থেকে তৈরি হলো সমাজ, গ্রাম, এবং গ্রাম থেকে তৈরি হয়েছিল রাষ্ট্রের। সমাজে একজন মানুষের সঙ্গে অপর মানুষের বিভিন্ন সম্পর্ক আছে, যেমন অর্থনৈতিক সম্পর্ক, নৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক ইত্যাদি আরো বিভিন্ন রকম সম্পর্ক আছে। সমাজ যেহেতু বিভিন্ন সম্পর্কের কেন্দ্র বা মেলবন্ধনের একটা বিশেষ জায়গা, তাই জন্ম হয়েছে এক একটি সামাজিক বিজ্ঞানের। অর্থাৎ সামাজিক বিজ্ঞান বলতে অর্থনৈতিক বিজ্ঞান, রাজনৈতিক বিজ্ঞান, নৈতিক বিজ্ঞান এরকম সব বিজ্ঞানকে বোঝায়। আর এই সামাজিক বিজ্ঞানকে ইংলিশে সোশ্যাল সায়েন্স বলে। মানুষ ও সমাজ সম্পর্কে বিভিন্ন সামাজিক বিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সামাজিক বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক দিকটা নিয়ে আলোচনা করে। পাশ্চাত্য দর্শনে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুরু করেন বা করেছিলেন গ্রিক দেশের দুজন বিখ্যাত দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো তার রিপাবলিক নামক গ্রন্থে এবং অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে গ্রিক রাষ্ট্র সম্বন্ধে কিছু রাজনৈতিক প্রশ্নের আলোচনা করেছে। সমাজবিজ্ঞান হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের আবির্ভাব হলো। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করে? তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি সেটা আলোচনা করা যাক। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজবদ্ধ মানুষের, অর্থাৎ সমাজে যেসব মানুষ বাস করে সেই সব মানুষের জীবনের একটা বিশেষ দিক, অর্থাৎ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা। বিজ্ঞানের লক্ষ্য হলো ঘটনার ব্যাখ্যা দেওয়া। এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞান কতগুলো নিয়মেরও আবিষ্কার করেছে, যার মাধ্যমে, অর্থাৎ যে নিয়মগুলোর মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে যেন সুনিশ্চিত আর নির্ভুল জ্ঞান দিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য হলো বিভিন্ন রাজনৈতিক ঘটনার ব্যাখ্যার জন্য কতগুলো নিয়ম আবিষ্কার করা। জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি যেমন বিশেষ বিশেষ নিয়ম আবিষ্কার করেছে, বিশেষ কোনো জীবের কাজগুলোকে নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানও রাষ্ট্রের মধ্যে ঘটা কোনো বিশেষ ঘটনাকে নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করে। তবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো কখনো বৈজ্ঞানিক বিষয়ের মতো গবেষণাগারে যাচাইযোগ্য নয়, অর্থাৎ গবেষণাগারে বা ল্যাবরেটরিতে সেটা যাচাই করা যায় না। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান বলতে সেই শাস্ত্রকে বোঝায় যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে, বা যে শাস্ত্র
রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের কার্য ইত্যাদি সব বিষয় নিয়ে আলোচনা করে, তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। অনেকে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র দর্শন বা পলিটিক্যাল ফিলোসফি নামেও অভিহিত করেছেন। এমনকি সাবেকি চিন্তাধারাতেও রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শন আলাদা ছিল না, একই ছিল। এই রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য ছিল না সাবেকি চিন্তাধারায়। প্লেটো, অ্যারিস্টটল, লক, হেগেল, কার্ল মার্কস এনারা একদিকে যেমন ছিলেন মহান দার্শনিক, অন্যদিকে তারা ছিলেন উচ্চমানের রাজনৈতিক চিন্তাবিদও। এই সব দার্শনিকদের রাজনৈতিক তত্ত্বে দর্শনের স্পষ্ট উল্লেখ ছিল। রাজনৈতিক তত্ত্ব কথাটার অর্থ হলো রাজনৈতিক বিষয় নিয়ে যে থিওরি, এই তত্ত্ব কথার অর্থ হলো সেই থিওরি। দর্শনকে বাদ দিয়ে কোনো তত্ত্ব গড়ে তোলা প্রায় অসম্ভব। কাজেই রাজনৈতিক তত্ত্বকে রাজনৈতিক দর্শন থেকে সম্পূর্ণভাবে আলাদা করা একদম অসম্ভব। কিন্তু অধ্যাপক র্যাফেল বিশ্বাস করতেন রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শনের মধ্যে একটা খুব স্পষ্ট পার্থক্য আছে। র্যাফেল তার প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানকে দর্শনের একটা অংশরূপে উল্লেখ করেছিলেন, আর রাষ্ট্র দর্শনকে দর্শনের একটা শাখারূপে উল্লেখ করেছেন। যারা র্যাফেলের সঙ্গে একমত, অর্থাৎ যারা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শনের মধ্যে পার্থক্য আছে, তাদের মতে রাজনৈতিক আলোচনা দু রকমের হতে পারে। এক নম্বর হলো বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ, আর দু নম্বর হলো নির্দেশমূলক বা প্রেসক্রিপটিভ। দার্শনিকদের মধ্যে একদল দার্শনিক বর্ণনামূলক আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞান বলেছেন, আর নির্দেশমূলক আলোচনাকে রাষ্ট্র দর্শন বলেছেন। বর্ণনামূলক আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞান বলেছেন কারণ বর্ণনামূলক আলোচনা সম্পূর্ণরূপে বাস্তবধর্মী। এতে বাস্তব জীবনে মানুষের রাজনৈতিক আচরণ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মানুষের সম্বন্ধ, সমাজে রাষ্ট্রের ভূমিকা অর্থাৎ সমাজের মানুষের কাছে রাষ্ট্রের ইম্পর্টেন্স বা ভ্যালুটা কি, তারপর রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে, রাষ্ট্র সম্বন্ধে ইত্যাদি আরও বিষয় বর্ণনা ও ব্যাখ্যা করা হয়। অপরদিকে নির্দেশমূলক আলোচনাকে রাষ্ট্র দর্শন নামে অভিহিত করা হচ্ছে, কারণ নির্দেশমূলক আলোচনায় রাষ্ট্রের কি করা উচিত, কি করা উচিত নয়, রাষ্ট্রের বৈশিষ্ট্য কিরকম হলে ভালো হতো, কিরকম হলে খারাপ হতো, রাষ্ট্রের মানুষজনদের কিরকম আচরণ করা উচিত, কিরকম আচরণ করা উচিত নয় ইত্যাদি আরও বিষয়ে ব্যাখ্যা করা হয়। যেহেতু নির্দেশমূলক আলোচনা, এজন্য সবকিছুই নির্দেশ করা হয় যে তোমার এরকম করা উচিত, তোমার এরকম উচিত নয়। এই জন্যই এটাকে প্রেসক্রিপটিভ আলোচনা, রাষ্ট্র দর্শনকে প্রেসক্রিপটিভ আলোচনা বলা হয়। এই বর্ণনামূলক আলোচনা ও নির্দেশমূলক আলোচনার বেসিক বা মূল পার্থক্য হলো বর্ণনামূলক আলোচনা হলো বস্তুনিষ্ঠ, আর নির্দেশমূলক আলোচনা হলো আদর্শনিষ্ঠ। বস্তুনিষ্ঠ কথার অর্থ হলো বিষয়বস্তুর বর্ণনা দেওয়া, আর আদর্শনিষ্ঠ কথার অর্থ হলো আদর্শের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আদর্শের মাধ্যমে সবকিছু বিচার করা। তাই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে বস্তুনিষ্ঠ বলা হয়, যেহেতু রাজনৈতিক ঘটনার বর্ণনা দেয়, আর রাষ্ট্র দর্শনকে আদর্শনিষ্ঠ বলা হয়, যেহেতু আদর্শের ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে ও আদর্শের ভিত্তিতেই রাষ্ট্রের ঘটনার মূল্যায়ন বা বিচার বিশ্লেষণও করে। রাষ্ট্র দর্শন সম্পর্কে এত সব যে জ্ঞানের আলোচনা করা হলো, এই জ্ঞানের দিক থেকেই র্যাফেল রাষ্ট্র দর্শনের 3 রকম কাজের কথা বলেছেন। এক হলো তত্ত্বমূলক কাজ, 2 হলো সমালোচনামূলক কাজ, আর 3 হলো মূল্য বিষয়ক কাজ। তত্ত্বমূলক কাজটা হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল ধারণা ও নীতিগুলো সম্বন্ধে
আলোচনার কাজটা। এটা হলো রাষ্ট্র দর্শনের তত্ত্বমূলক কাজ। 2 নম্বর রাষ্ট্র দর্শনের সমালোচনামূলক কাজটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সিদ্ধান্ত বা বক্তব্যগুলো সত্য না মিথ্যা এই সম্পর্কে বিচার করা। এটা হলো রাষ্ট্র দর্শনের সমালোচনামূলক কাজ। আর একদম শেষে হলো মূল্য বিষয়ক কাজ। এবার মূল্য বিষয়ক কাজটা নিয়ে আলোচনা করা যাক। রাষ্ট্র দর্শন হলো বিচারমূলক শাস্ত্র। বিচার আবার 2 রকম, একটা হলো বস্তুনিষ্ঠ বিচার ও 2 নম্বর হলো মূল্যভিত্তিক বিচার। বস্তুনিষ্ঠ বিচার হলো অভিজ্ঞতা ভিত্তিক, কারণ বস্তুর বিচার বিশ্লেষণ ইন্দ্রিয়ের দ্বারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই হয়। আর মূল্যভিত্তিক বিচার হলো বৌদ্ধিক বিচার, কারণ মূল্যভিত্তিক বিচার বুদ্ধির মাধ্যমে হয়, বুদ্ধির মাধ্যমে এবং যুক্তিতর্কের সাহায্যে ঘটে। রাজনৈতিক দর্শন হলো ঔচিত্যমূলক শাস্ত্র, ইংলিশে যাকে নরমেটিভ স্টাডি বলা হয়। ঔচিত্যমূলক কারণ সবসময় উচিত অনুচিত নিয়ে কথা বলে, যে রাষ্ট্রের কি করা উচিত, রাষ্ট্রের মানুষের কি করা উচিত, এইসব নিয়ে আলোচনা করে, তাই জন্য ঔচিত্যমূলক শাস্ত্র বা নরমেটিভ স্টাডি। দর্শনের এই শাখা অর্থাৎ এই রাজনৈতিক দর্শন বা রাষ্ট্র দর্শন আদর্শ রাষ্ট্রের চিত্ত প্রদর্শন করে, আর এই আদর্শের পরিপ্রেক্ষিতে বা এই আদর্শের মাধ্যমে বাস্তব রাষ্ট্রের সমালোচনা করে, সামাজিক ও রাজনৈতিক ঘটনার বিচার করে, নির্দিষ্ট মানদণ্ড বা নিয়ম অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলোকে বিশ্লেষণ, গ্রহণ অথবা বর্জন করে। সুতরাং রাষ্ট্রের সমস্ত বিষয়ের মূল্য বা ভ্যালু দেওয়াই রাষ্ট্র দর্শনের মূল্যভিত্তিক কাজ। শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শনের মধ্যে এত মতভেদ দেখা সত্ত্বেও কিছু কিছু দার্শনিক, কিছু কিছু আধুনিক চিন্তাবিদ আছেন যারা এভাবে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শনের মধ্যে বিভেদ করাটা পছন্দ করেননি বা তারা মেনে নিতে পারেননি। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শন পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, উভয় পরস্পরের পরিপূরক, উভয়ের উপর নির্ভরশীল, কারণ উভয়েরই আলোচ্য বিষয় রাজনৈতিক জীবন। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে বাস্তব তথ্য নিয়ে, আর রাষ্ট্র দর্শন আলোচনা করে মূল্য বা আদর্শকে নিয়ে। প্রতিটা রাজনৈতিক ব্যবস্থা মূল্যবোধের ওপর বা আদর্শের ওপরেই গড়ে উঠেছে। আদর্শের আলোকে বাস্তবকে যাচাই বা বিচার করতে হয়। তাই জন্য আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শন উভয়ের যুগ্ম প্রচেষ্টাই রাজনীতিকে গভীরতা দান করতে পারে। তাই আমাদের জীবনে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র দর্শন উভয়েরই প্রয়োজন। একটা সম্পূর্ণ এবং সুস্থ জীবনযাপন করতে আমাদের এই উভয়ের যুগ্ম প্রচেষ্টাই কাম্য। থ্যাংক ইউ।